আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 11টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টির সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি ইপসিতা জামান। স্পেনের কাছে ফ্রান্সের অসহায় আত্মসমর্পণে অবাক বাংলাদেশি সমর্থকরা। স্প্যানিশদের জয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাঁধ ভাঙা উল্লাসে মেতেছিল লা রোহা ফিউরি ফ্যানরা। ফাইনালে তারা প্রতিপক্ষ হিসেবে চান আর্জেন্টিনাকে। কে থামাবে এই ফ্রান্সকে, যার উত্তর মিলল ডালাসের সেমিফাইনাল মহারণে। আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচে টিএসসিতে দেখা যায় উপচে পড়া ভিড়, কিন্তু সেমিফাইনালের রোমাঞ্চ মাতাতে মাঝরাতেও স্পেন ফ্রান্সের ফ্যানদের উপস্থিতি লক্ষণীয়। শুরু থেকে দাপট দেখায় স্পেন। এক পেশে সেমিফাইনালে গোল পেতেও খুব বেশি অপেক্ষা করতে হয়নি। তাতে লা রোহা ফিউরি ফ্যানদের বাঁধ ভাঙা উল্লাস, যে উল্লাস থাকে ম্যাচের শেষ পর্যন্ত। স্পেন দুর্দান্ত এবং আমাদের প্রত্যাশা স্পেন ফাইনাল খেলবে। এখানে আর্জেন্টিনা ফ্যানরা বেসিক্যালি বসছি স্পেনকে সাপোর্ট করতে। এবার স্পেনকে চাচ্ছি আমরা ইংল্যান্ডকে হারিয়ে আমরা স্পেনের সাথে ইনশাআল্লাহ আমরা নিব। 45 মিনিট বাকি, 45 মিনিটে মনে হয় আরো একটা দিতে পারি স্পেন। হ্যাঁ, এই আশা ভরসায় আছি। দুর্দান্ত ফ্রান্সের হারে স্বপ্নভঙ্গ হয় দলটির সমর্থকদের। দেমবেলে এমবাপ্পেদের বিবর্ণ পারফরমেন্সে হতাশ করে তাদের। এমবাপ্পে শুরু থেকেই গোল করে যাচ্ছেন, প্লাস ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছেন, তিনি অবশ্যই ভালো খেলবেন। 16 বছর পর বিশ্বকাপের ফাইনালে 2010-এর চ্যাম্পিয়নরা এবার দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন ফ্যানরা। এই বিশ্বকাপের সবচেয়ে হট ফেভারিট আর হার্ড দল হচ্ছে স্পেন। স্পেনের উপরে এই বিশ্বকাপে কোনো টিম নাই। জাস্ট এক কথায় অসাধারণ অসাধারণ। এই ফ্রান্সকে একদম পাত্তাই দেন স্পেন। মানে সবাই ভাবছে যে ফ্রান্স জিতে যাবে, কিন্তু খেলাটা আসলে মাঠে খেলতে হয়। আমি খেলার আগে একটা প্রেডিকশন দিছিলাম যে 2-1 হবে। এখন একটা হয়েছে যে 2 হয়েছে, স্পেন মানে ফ্রান্স গোল দিতে পারে নাই, তাদের জন্য ব্যাড লাক। কার হাতে উঠবে গ্রেটেস্ট শো অন আর্থের শিরোপা, তা দেখার জন্য আর কটা দিন অপেক্ষা। তবে ফাইনালে আর্জেন্টিনাকে চায় স্পেনের ফ্যানরা। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা। ভিন্ন প্রসঙ্গ। মঙ্গলবার রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে দিনভর আন্দোলনের পর অনুষ্ঠিত হচ্ছে আজকের এইচএসসি পরীক্ষা। সকাল 10টায় শুরু হয় পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসেব বিজ্ঞান দ্বিতীয় পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা। একই সঙ্গে চট্টগ্রাম বোর্ড ছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে আরবি দ্বিতীয় পত্র এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা 2 বিষয়ের পরীক্ষাও অনুষ্ঠিত হচ্ছে। এদিকে পরীক্ষা শেষে 1:30টায় রাজধানীর উত্তরার বিএনএস সেন্টার থেকে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে একদল শিক্ষার্থী। এইচএসসি পরীক্ষার খবরাখবর জানাতে রাজধানী এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছি ফার্মগেট থেকে যুক্ত হচ্ছেন সজল শাইখ। সজল, আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানাবেন। আজ পরীক্ষা শেষে লং মার্চের একটা ঘোষণা দিয়েছেন পরীক্ষার্থীরা, কি বিষয়াদি দেখছেন? আসলে গতকালকে যে আন্দোলন হয়েছিল বৈরী আবহাওয়ার কারণে 3টি দাবি উত্থাপিত করেছিল শিক্ষার্থীরা। তারা কিন্তু গতকালকে রাজধানীর সায়েন্স ল্যাব এবং উত্তরা বিএনএস সেন্টার সহ বেশ কয়েকটি জায়গায় তারা আন্দোলন করেছে। এছাড়া আমরা যেটি দেখেছি যে ঢাকার বাইরেও কিন্তু আন্দোলন হয়েছে। তাদের যে দাবি, সেই দাবিতেই কিন্তু তারা অনড় রয়েছে এবং দুপুরের পর থেকে এক পক্ষ আন্দোলন প্রত্যাহার করেছে এবং তার পরবর্তীতে যখন আবার সন্ধ্যার পর কিন্তু দেখেছি যে সংসদ ভবনের সামনে গিয়ে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হয়েছিল। তখন তারা ঘোষণা দিয়েছিল যে আজকের যে পরীক্ষাটি এখন চলছে সেই পরীক্ষাটি যাতে না নেওয়া হয় এবং সেই ঘোষণা যাতে সরকারের পক্ষ থেকে আসে যে আজকে পরীক্ষা হবে না, অন্যথায় তারা কঠোর আন্দোলন দিবে এবং সচিবালয় অভিমুখে তারা লং মার্চ করবে। তবে পরীক্ষা কিন্তু ঠিকই হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী আশ্বস্ত করেছেন যে যাদের পরীক্ষা দিতে বিঘ্ন ঘটেছে এবং যাদের পরীক্ষা খারাপ হয়েছে বা তাদেরকে কিন্তু যদি বৈরী আবহাওয়ার কারণে আবার পরীক্ষা নিতে সমস্যা হয়, সেক্ষেত্রে তাদের পরীক্ষা আবার নেওয়া হবে। তবে যে কোনো মূল্যেই পরীক্ষা চলবে বলে সরকারের পক্ষ থেকে ঘোষণা দিয়েছিল এবং আজকে কিন্তু সেই দৃশ্যই আমরা দেখছি। সকাল থেকেই কিন্তু শিক্ষার্থীরা তাদের অভিভাবকের সাথে নিজ নিজ কেন্দ্রে এসেছে এবং তারা কিন্তু পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিচ্ছে। তবে শিক্ষার্থীদের একটি অংশ কিন্তু বলছে যে আজকে আন্দোলন চলবে এবং লং মার্চ টু সচিবালয় সেটি কিন্তু তারা পালন করবে এবং সেই কর্মসূচিও কিন্তু দিয়েছে। তারা বেশ কয়েকটি জায়গা থেকে লং মার্চ শুরু করবে। তবে এখন দেখার বিষয় যে সেই লং মার্চ আসলে কতটুকু হয় এবং কিভাবে আন্দোলনটা আরো জোরালো হয়। ইস্পিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার চলে যাব রাজশাহীতে আছেন আবরার শাহিদ। আবরার, সেখানকার পরীক্ষার্থীদের কি অবস্থা দেখছেন?
মূলত সমস্যাটা তৈরি হয়েছিল বৈরী আবহাওয়ার কারণে যারা পরীক্ষা দিতে পারেনি বা পরীক্ষা দিতে কষ্ট হচ্ছিল এই ধরনের প্রেক্ষাপটে, কিন্তু আবহাওয়া একেবারেই ভালো। গতকাল কিন্তু আন্দোলন হয়েছে, কোনো শিক্ষার্থী কিন্তু বলেনি যে তারা পরীক্ষা বয়কট করবে। আমরা সকাল থেকে রাজশাহীর বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান কলেজগুলোতে খোঁজ নিয়েছি যেখানে পরীক্ষা হচ্ছে। এই শিক্ষা বোর্ডে এবার 1,40,830 জন শিক্ষার্থী পরীক্ষায় বসেছে। তবে কলেজগুলোতে আজকের পরীক্ষার কথা যদি বলি, যেমন এই কলেজটিতে এখন আমরা রয়েছি শামুকদম কলেজ, এখানে 573 জন পরীক্ষার্থী রয়েছে। এখানকার অধ্যক্ষের হিসেবে আমরা প্রায় 98% বেশি উপস্থিতি পেয়েছি এবং গড় হিসেবে 2 জন করে, 100-র মধ্যে 2 জন করে এটি অন্যান্য পরীক্ষাতেও অনুপস্থিতি থাকে। ফলে গতকালকে যে আন্দোলন তার আসলে প্রভাব তেমন একটা পড়েনি এখানকার যিনি অধ্যক্ষ তিনি দাবি করছেন। পাশাপাশি শিক্ষা বোর্ড চেয়ারম্যান তিনিও বলেছেন যে গতকালকে যে আন্দোলন শিক্ষার্থীদের তার কোনো প্রভাব আসলে পরীক্ষাগুলোতে পড়েনি। ফলে এখন পর্যন্ত সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং যেহেতু আজকে বিজ্ঞান বিভাগের পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্র, ব্যবসায় শিক্ষা বিভাগের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এবং মানবিক বিভাগের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র পরীক্ষা হচ্ছে, ফলে অনেকেরই যুক্তিবিদ্যা হয়তো নেই, তারা হয়তো পরীক্ষা দিতে আসেনি। কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা কম হলেও উপস্থিতির সংখ্যা কিন্তু কম নয়। আর গতকালকের যে আন্দোলন ছিল সেটি আসলে অনেক দাবি দেওয়া নিয়ে শিক্ষার্থীরা রাস্তায় নেমেছিল এবং তারা বলছিল যে পরীক্ষা স্থগিত করার কথা। সরকার এখন পর্যন্ত এই পরীক্ষাগুলো চালিয়ে নিচ্ছে এবং উপস্থিতির সংখ্যাটাও ভালো আছে। ফলে গার্ডিয়ানরাও বলছে যে এই যে সংশয় কিংবা এই যে দ্বিমত রয়েছে সেই দ্বিমতের জায়গাগুলো পরিষ্কার করা উচিত এবং মন্ত্রণালয়ের শক্ত অবস্থানে থাকা উচিত শিক্ষার্থীদের পরীক্ষাগুলো যাতে সুষ্ঠুভাবে হয়, এটি আসলে গার্ডিয়ানরা চায়। কারণ সকল শিক্ষার্থী কিন্তু আন্দোলন করেনি, কিছু কিছু শিক্ষার্থী করেছে, বেশিরভাগ শিক্ষার্থী আসলে পরীক্ষা দিতে চায়, এটি অভিভাবকরা বলছেন। তো রাজশাহীর পরিস্থিতি ভালো, উপস্থিতিও ভালো পরীক্ষার হলগুলোতে। এ ছিল আমার কাছে ইপসিতা। ধন্যবাদ আপনাকে। দর্শক, এইচএসসি পরীক্ষার খবরাখবর জানছিলাম আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে। জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা এইচএসসি, যার ফলাফল সরাসরি প্রভাব ফেলে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগে। অথচ এবার প্রকৃতির সঙ্গে লড়াই করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হচ্ছে হাজারো শিক্ষার্থীকে। এ নিয়ে বাড়ছে শিক্ষার্থী অভিভাবকদের অভিযোগ। শিক্ষাবিদদের মতে এমন ভোগান্তি এড়াতে আগামী বছর থেকে বাস্তবতা বিবেচনায় নিয়ে এইচএসসি পরীক্ষার সময়সূচি নতুনভাবে করা উচিত। আবির হোসেনের রিপোর্ট। দুর্যোগে দুর্ভোগের এমন ছবি কুমিল্লার। কোথাও কোমর পানি, কোথাও বা নৌকা দিয়েই এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছে শিক্ষার্থীরা। যেন পরীক্ষা দেওয়ার আগেই কেন্দ্রে পৌঁছানোই হয়ে দাঁড়িয়েছে বড় পরীক্ষা। সকালবেলা যেমন বৃষ্টি হলো, যানবাহনের অনেক সমস্যা, এইসব নিয়ে অর্থাৎ পরীক্ষার হলে আসাটা অনেক ঝামেলাপূর্ণ, মানসিকভাবে অনেক চাপ পড়ে। ঢাকাতে অনেক জায়গা আছে যেখানে অনেক পানি জমেছে, স্টুডেন্টরা ভালো মতন পড়তে পারেনি। আমার মনে হয় কি যে পরীক্ষার আগে যদি আমাদেরকে বলে দিত ভালো মতন যে পরীক্ষাটা স্থগিত করবে কি করবে না। এই চিত্র এবারই প্রথম নয়। গেল 2 বছরেও ভয়াবহ বন্যায় সিলেট ও কুমিল্লা অঞ্চলে এইচএসসি পরীক্ষা পেছানো হয়। আর এবার 16 জুলাই পর্যন্ত স্থগিত করতে হয়েছে চট্টগ্রাম বিভাগের 5 জেলার পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য বলছে আগামী বছরও বৈরী আবহাওয়ার মাঝে অনুষ্ঠিত হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শিক্ষার দায়িত্বে যারা আছেন তারা যে কোঅর্ডিনেট করবেন পুরো বিষয়টা স্মুথলি যথাযথভাবে কোঅর্ডিনেট করতে তারা সক্ষম হননি। কোভিডের আগে সাধারণত এপ্রিলে অনুষ্ঠিত হতো এইচএসসি পরীক্ষা, তবে এরপর থেকে বড় পরিবর্তন আসে সময়সূচিতে। এর আগে 2021 সালে ডিসেম্বরে, 2022 সালে নভেম্বর এবং 2023 সালে আগস্টে অনুষ্ঠিত হয় এইচএসসি পরীক্ষা। এমন বাস্তবতায় এই শিক্ষাবিদের মতে পরীক্ষার দিন তারিখ নিয়ে নতুন করে ভাবনার সময় এসেছে। এই ধরনের সমস্যা কিন্তু আমাদের প্রতি বছরই হয়, কারণ আমাদের পাবলিক পরীক্ষার টাইমগুলো হলো জুন জুলাই মাসে। আমরা কিন্তু বারবার বলে আসছি যে এই পরীক্ষার সময়গুলো যাতে একটু স্বাভাবিক সময়, অর্থাৎ আমরা যদি দেখি যে একটু শীতকালে একটু কম শীতের মধ্যে নেওয়া হয়, যেমন সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, ধীরে ধীরে এক বছরে না, একটা স্বাভাবিক সময়ের মধ্যে নিয়ে আসা দরকার। বিষয়টি নিয়ে মঙ্গলবার সংসদে কথা বলেন শিক্ষামন্ত্রী। দাবি করেন ধাপে ধাপে বোর্ড পরীক্ষা নিয়ে আসা হবে ডিসেম্বর জানুয়ারিতে। 2027 এসএসসি কে টার্গেট করে আমরা ক্রমান্বয়ে পরীক্ষাগুলোকে এগিয়ে আনতে চেষ্টা করছি। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা। শিক্ষার্থীদের প্রতি বছর একটি করে গাছ লাগানোর মাধ্যমে দেশকে সবুজ করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। আজ শিশুদের প্রতিভা ও মননশীলতার বিকাশে বিভিন্ন প্রতিযোগিতায় জয়ীদের পুরস্কার তুলে দিবেন প্রধানমন্ত্রী। উপজেলা পর্যায় থেকে শুরু করে এসব প্রতিযোগিতা ধাপে ধাপে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের স্কুল পর্যায়ে 2,18,28,693 জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। দর্শক, বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের শিক্ষা পদক বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন স্টল ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিটিভির সৌজন্যে সরাসরি যাব সেখানে। আমি অনেক দর্শক, প্রাথমিক শিক্ষা পদক বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন স্টল ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিটিভির সৌজন্যে আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ধীরে ধীরে উন্নতি হচ্ছে চট্টগ্রাম সহ পার্বত্য অঞ্চলের বন্যা পরিস্থিতি। তবে বানের পানি নামার সাথে সাথে বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। বান্দরবানে বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছেন মানুষ। জমে থাকা কাদা আবর্জনা সরিয়ে আবারও বাসযোগ্য করার চেষ্টা করছেন বাড়িঘর। জেলা প্রশাসনের তথ্য বলছে, এবারের বন্যায় জেলার প্রায় 70% এলাকা প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 12,500 পরিবার। রাঙামাটিতে 2.5 কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন। নষ্ট হয়েছে 5,000 হেক্টর জমির ফসল ও ফল। এদিকে কমতে শুরু করেছে উত্তরাঞ্চলের নদ নদীর পানিও। তবে কুড়িগ্রাম গাইবান্ধায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। অন্যদিকে গেল 2 দিন ধরে সিরাজগঞ্জে বাড়ছে যমুনা নদীর পানি। চৌখালী ও শাহজাদপুরে দেখা দিয়েছে ভাঙন। চট্টগ্রামে বাঁশখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি, চট্টগ্রামে পার্বত্য অঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হচ্ছে, আমাদের বিস্তারিত জানাবেন। বন্যা পরিস্থিতির যে অবস্থা, এখন আমরা আছি বাঁশখালীতে আমরা কিছুক্ষণ আগে আসলে কথা বলেছিলাম এখানকার যে প্রশাসনের সাথে। এখন আমরা আছি আপনি খানখানাবাদ এলাকায়। তো এই বাঁশখালীর প্রায় খানখানাবাদ, সরল, কাতারিয়া এবং বাহারছড়া এইসব ইউনিয়নগুলোতে আসলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানেও কিছু কিছু এলাকার মধ্যে পানি জমে আছে। এখন খানখানাবাদ এলাকায় আমরা দেখছি যে ইউনিয়ন পরিষদ যে চত্বর, সেখানে কিন্তু ত্রাণ বিতরণ করা হবে কিছুক্ষণ পরেই। এখানে দুর্যোগ মন্ত্রী আহসান হাবিব দুলু তিনি এখানে আসবেন। তিনি এখানে এসে এখানকার যে বন্যাত্ম মানুষ রয়েছেন তাদেরকে আসলে সহযোগিতা করবেন, তাদেরকে ত্রাণ বিতরণ করবেন। তার আগে তিনি আসলে এখানকার যে বিষয়গুলো, যে এখানকার যে খাল খনন রয়েছে, বিশেষ করে এখান থেকে পানি যে নামছে না, নিষ্কাশন হচ্ছে না, সেই খালগুলো আসলে সেখানে যে খনন করা হচ্ছে সেই খনন কার্যক্রম সেটাও পরিদর্শন করবেন। পাশাপাশি এখানে এই বাঁশখালীতে সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে, সেখানে হচ্ছে প্রায় 120 কিলোমিটারেরও বেশি সড়ক কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতিগ্রস্ত সড়কগুলো দিয়ে যান চলাচল বা মানুষের চলাচল সেটাও কিন্তু আসলে চরম দুর্ভোগে পড়েছেন। তো এইসব চলাচলগুলো আসলে এইসব চলাচলগুলো যাতে স্বাভাবিক হয় এবং সেগুলোর দিকেও আসলে নজর দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে সেটি জোর দাবি জানানো হয়েছে। এবং আশা করছি যে এখানকার প্রশাসনও কিন্তু সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করেছেন এবং যারা ফসলি জমি থেকে অন্যান্য যেসব ক্ষয়ক্ষতি হয়েছে, ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে, সেসব বিষয়গুলো কিন্তু এখানে অ্যাড্রেস করা হবে। সেই বিষয়গুলো আমাদেরকে জানিয়েছেন প্রশাসন। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা চট্টগ্রাম থেকে যুক্ত হয়ে জানছিলাম বন্যা পরিস্থিতির সবশেষ খবর।